বক্র তরল পৃষ্ঠের উভয় পাশে চাপের পার্থক্য। ধরা যাক একটা তরলের মুক্ততলটা সমতল, তাহলে ওই তলের উপর অবস্থিত, এই ধরো সমতল, এই তলের উপর অবস্থিত একটা তরলের অণু তরল পৃষ্ঠের অন্য অণুগুলো দ্বারা, এই অণুটা অন্য অণু দ্বারা সব দিকে সমানভাবে আকর্ষণ বল অনুভব করে। ফলে ওই তরলের অণুটার উপর পৃষ্ঠটানজনিত যে লব্ধি বলটা হবে সেটা শূন্য। এবার যদি তরলের মুক্ততলটা অবতল হয়, এই এরকম যদি হয়, এটা একটা তরলের মুক্ত পৃষ্ঠ অবতল, তাহলে তরল পৃষ্ঠের প্রত্যেকটা অণু পৃষ্ঠটানের জন্য একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল বা নেট বল অনুভব করে। কেন না, এই অণুটার উপর এই দিকের অণু আকর্ষণ করছে, এই দিকের অণু তাকে এই দিকে আকর্ষণ করছে, এই দুটো বলের লব্ধি কোন দিকে হবে? এই দিকে। আবার যদি তরলের মুক্ত পৃষ্ঠটা একটা উত্তলাকৃতির হয়, তাহলে দেখো একটা নিম্নমুখী নেট বল এইটাকে, এই অণুটা এই দিকে আকর্ষণ করবে, এই দিকে থাকা অণু এই দিকে আকর্ষণ করবে, নিম্নমুখী একটা নেট বল অনুভব করবে। তাহলে একটা বক্র তরল পৃষ্ঠ, সেটা উত্তলই হোক বা অবতলই হোক, সেটা তরল পৃষ্ঠটা ওই অবস্থায় অর্থাৎ বক্র অবস্থাতেই থাকবে, সাম্য অবস্থাতেই থাকবে, বক্র তরল পৃষ্ঠ বক্র অবস্থায় থাকবে যদি তার উভয় পাশে চাপের একটা পার্থক্য থাকে। এই যে চাপের পার্থক্য, সেটাকেই এক্সেস প্রেসার বা অতিরিক্ত চাপ বলা হচ্ছে। তরলের পৃষ্ঠটানের জন্যে এই যে সৃষ্ট বল, পৃষ্ঠটানের জন্য যে সৃষ্ট বল, সেটা অতিরিক্ত চাপের জন্য বলকে প্রশমিত করে। তরলের যেদিকে চাপ বেশি থাকে সেদিকটা হয় অবতল। তাহলে দেখো এই দিকটা, এই নিচের দিকটা অবতল, তার মানে এদিকে চাপ বেশি। আর এক্ষেত্রে এদিকটা অবতল, তাহলে এই দিকটায় চাপ বেশি। যেদিকে চাপ বেশি সেদিকটা অবতল, আর যেদিকে চাপ অপেক্ষাকৃত কম সেদিকটা উত্তল। এবার আমরা যদি একটা তরলের বিন্দু বা তরলের ফোঁটা নিই, বা তরলের মধ্যে একটা বায়ুর বুদবুদ, এটা তরল, তার মধ্যে একটা বাতাসের বুদবুদ আছে, বা একটা সাবান বুদবুদ, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত চাপের মানগুলো নির্ণয় করি। প্রথমে আমরা তাহলে একটা তরলের বিন্দু বা তরলের ফোঁটা অতিরিক্ত চাপ নির্ণয় করি। ধরো একটা তরল বিন্দু বা তরল ফোঁটা যার পৃষ্ঠটান টি এবং তার ব্যাসার্ধ আর, এইটি হচ্ছে একটি তরলের ফোঁটা আর ব্যাসার্ধের। পৃষ্ঠতলে থাকা যে প্রত্যেকটা অণু, সেটা পৃষ্ঠটানের জন্য ভিতরের দিকে পৃষ্ঠতলের সঙ্গে লম্ব হবে, অর্থাৎ এই যে প্রত্যেকটি বিন্দুতে আমরা এই তাহলে কি হচ্ছে না, এই দিকে একটা বল, প্রত্যেক বিন্দুতে ভিতরের দিকে একটা বল কাজ করছে, নেট বল অনুভব করছে। আর ফোঁটাটার অভ্যন্তরে যে অতিরিক্ত চাপ, সেটা বাইরের দিকে পৃষ্ঠতলের সঙ্গে, এই যে অতিরিক্ত চাপটা বাইরের দিকে লম্বভাবে বল প্রয়োগ করছে। এই দুটো বল পরস্পরকে প্রশমিত করে ফোঁটাটাকে সাম্যাবস্থা বজায় রাখে। তাহলে ধরো কোনো একটা এরকম তরল ফোঁটা বা তরল বিন্দুর মধ্যে অতিরিক্ত চাপটা কত? অতিরিক্ত চাপ হচ্ছে অতিরিক্ত চাপ স্মল পি, অতিরিক্ত চাপ। এই অতিরিক্ত চাপ ফোঁটাটার ব্যাসার্ধকে ধরা যাক আর থেকে বাড়িয়ে আর প্লাস ডেল্টা আর, এই যে এতটা ডেল্টা আর বেড়ে গেল, অর্থাৎ এখন ব্যাসার্ধ হয়ে গেল এখান থেকে এই পর্যন্ত, এই ব্যাসার্ধটা দাঁড়ালো আর প্লাস ডেল্টা আর ব্যাসার্ধ হলো। ডেল্টাটা খুব ক্ষুদ্র, এবং এইটাকে ক্ষুদ্র ধরা এতই কম হলো যাতে করে আমরা ধরে নিতে পারি এই ডেল্টা আর বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ চাপের কোনো পরিবর্তন হয়নি, অভ্যন্তরীণ চাপ পি থেকে গেছে। তাহলে এই আর থেকে আর প্লাস ডেল্টা আর হওয়ার জন্যে তরলের ফোঁটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল? ডেল্টা এ 4 পাই আর প্লাস ডেল্টা আর হোল স্কোয়ার মাইনাস, আগে ছিল 4 পাই আর স্কোয়ার, এখন হয়েছে 4 পাই আর প্লাস ডেল্টা আর হোল স্কোয়ার, এটা যোগ বিয়োগ করে নিলে পাচ্ছি 8 পাই আর ডেল্টা আর। এখানে একটা জিনিস করা হয়েছে, এই যে ডেল্টা আর এর হোল স্কোয়ার, ডেল্টা আরটা খুব ক্ষুদ্র হলে, যত ক্ষুদ্র হয় তার আবার বর্গ করলে আরও ক্ষুদ্র হয়ে যায়, সেই জন্য এটাকে আমরা অগ্রাহ্য করে দিচ্ছি, করে দিয়ে আমরা পাচ্ছি 8 পাই আর ডেল্টা আর। তাহলে এই তরল ফোঁটার পৃষ্ঠ শক্তির বৃদ্ধি কত? পৃষ্ঠ শক্তির বৃদ্ধি মানে ক্ষেত্রফল বৃদ্ধি গণিত পৃষ্ঠটান, আগেই পড়েছি আমরা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি গণিত পৃষ্ঠটান টি। এটা ফোঁটার মধ্যে অতিরিক্ত চাপ দ্বারা কৃতকার্য কত? অতিরিক্ত চাপ কত? স্মল পি, এবং তার জন্য তার ব্যাসার্ধ কতটা বৃদ্ধি পেয়েছে? ডেল্টা আর। তাহলে অতিরিক্ত চাপ গুণিত একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল বল মানে অতিরিক্ত চাপ গুণিত সরণ, সেটা সমান কত পাচ্ছি? পি গুণিত ডেল্টা আর। তাহলে এই অতিরিক্ত চাপের জন্য সৃষ্ট বল, চাপ মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল,
আর চাপের জন্য সৃষ্ট বল মানে চাপ গুণিত পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই দেখো চাপ গুণিত পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে চাপকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলেই বল পেয়ে যাব। তাহলে যা ছিল পি ইন্টু ডেল্টা আর, তার সঙ্গে ক্ষেত্রফলটা কত 4πr² গুণ করে দিলাম, তাহলে আমরা পেলাম 4πr² পি গুণিত ডেল্টা আর। এবারে যেহেতু ই সমান ডব্লিউ, তাহলে আমরা কি বলতে পারি 8πr ডেল্টা আর ইন্টু টি সমান 4πr² পি ইন্টু ডেল্টা আর। কাটাকাটি করে নিলে পাচ্ছি পি সমান 2t/r। এবার আমরা 3টা ঘটনা করব বলেছিলাম। এটা আমরা একটা জলের ফোঁটা বা কোনো একটা তরলের ফোঁটা বা বিন্দুর কথা দেখলাম। এবার তরলের অভ্যন্তরে যদি একটা বায়ু বুদবুদ হয়, এটা তরল, তার মধ্যে বায়ু বুদবুদ, তার কটা পৃষ্ঠতল? মুক্ত পৃষ্ঠ একটা, কারণ ভিতরটায় বাতাস আছে, বাইরে জল বা তরল আছে বাইরে, তাহলে মুক্ত পৃষ্ঠ শুধু ভিতরটায়। তাহলে এক্ষেত্রেও তাহলে একটাই পৃষ্ঠতল হওয়ার ফলে এক্ষেত্রেও তার অতিরিক্ত চাপ পি সমান হবে 2t/r। কিন্তু যদি একটা সাবান বুদবুদ হয়, সাবান বুদবুদের ভিতরেও মুক্ত পৃষ্ঠ, বাইরেও মুক্ত পৃষ্ঠ, এখানটাও বাতাস, এখানেও বাতাস, তাহলে এর দুটো মুক্ত পৃষ্ঠ হওয়ার জন্যে ক্ষেত্রফল বৃদ্ধি বাইরেও হবে পৃষ্ঠতলের আর ভিতরেও হবে। তার মানে এখানে ক্ষেত্রফল বৃদ্ধিটা মোট দাঁড়াবে কত? আগেরটা হয়েছিল 8πr ডেল্টা আর, এটা হয়েছিল ক্ষেত্রফল বৃদ্ধি, এখন সেটা হয়ে যাবে তার দ্বিগুণ 16πr ডেল্টা আর, 16πr ডেল্টা আর এটা হবে। অর্থাৎ এক্ষেত্রে সাবান বুদবুদের ক্ষেত্রে অতিরিক্ত চাপ দাঁড়াবে, আগে ছিল 2t/r একটা পৃষ্ঠতলের জন্য, দুটো পৃষ্ঠতলের জন্য হবে 40/r। এবার আমরা দেখি কৈশিকতা। কৈশিকতা কাকে বলে? না, খুব সরু রন্ধ্র বিশিষ্ট সুষম নলকে, ব্যাসার্ধ বিশিষ্ট নলকে বলা হচ্ছে কৈশিক নল। কৈশিক শব্দটা আসছে কেশ থেকে, অর্থাৎ চুলের মতো সরু রন্ধ্র বিশিষ্ট যে নল তাকেই বলা হচ্ছে কৈশিক নল। এরকম বা ইংরেজিতে হচ্ছে ক্যাপিলারি টিউব। তাহলে এরকম একটা কাঁচের নলকে যদি আমরা জলে ডুবাই, তাহলে দেখব নলের মধ্যে জলটা কিছুটা উপরে উঠে যাচ্ছে। দেখো জলের লেভেল এইখানে পাত্রে, কিন্তু ওই কৈশিক নলে জলটা দেখা যাচ্ছে পাত্রে জলের লেভেল থেকে কিছুটা উপরে উঠে গেছে। আবার যদি একটা পারদপূর্ণ পাত্রে এরকম কৈশিক নল ডুবাই, তাহলে দেখব কৈশিক নলে পারদটা পাত্রের পারদের তুলনায় কিছুটা নেমে গেছে। তাহলে কোনো ক্ষেত্রে উঠে যাচ্ছে, কোনো ক্ষেত্রে নেমে যাচ্ছে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা কি না, জলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, জলের ক্ষেত্রে জলের উপরিতলটা, নলের মধ্যে জলের উপরিতলটা অনুভূমিক না হয়ে অবতল হচ্ছে, এরকম আকৃতি, অবতল আকৃতি। আর পারদের ক্ষেত্রে তার উপরিতলটা হচ্ছে উত্তল। এবং আরও একটা জিনিস দেখো, যত সরু হচ্ছে তত ঊর্ধ্বারোহণ বা অবরোহণ, নেমে যাওয়া বা উঠে যাওয়া তত বেশি হচ্ছে, যত মোটা হচ্ছে তত কম হচ্ছে। এই যে কৈশিক নলে তরলের এরকম ওঠানামা, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কৈশিকতা বা ক্যাপিলারিটি। এই কৈশিকতার জন্যেই ব্লটিং পেপার কালি শুষে নেয়, স্পঞ্জ জল শোষণ করতে পারে, হ্যাঁ, পোলতে দিয়ে তেল টানে, তোয়ালে দ্রুত গায়ের জল শোষণ করে নেয়। এবার এই কৈশিকতা সম্পর্কে আমাদেরকে জানতে গেলে, পড়ে দেখবে এগুলো, আমাদেরকে স্পর্শকোণ জানতে হবে। কোনো কঠিনের সংস্পর্শে থাকা কোনো তরলের উপরিতলে কোনো বিন্দুতে যদি ওই তরলের উপর একটা স্পর্শক টানা হয়, কোনো কঠিনের সংস্পর্শে থাকা, ছবিটা এঁকে দেখাচ্ছি, কোনো তরলের উপরিতলে, কোনো তরল ধরো, আমি বড় করে দেখাচ্ছি, এটা কাঁচের নল, তার মধ্যে জল আছে, জল, এটা কৈশিক নল, হ্যাঁ, আমি মোটাসোটা করে এঁকেছি বোঝার সুবিধার্থে। তার উপরিতলটা কেমন হয়ে রয়েছে? অবতল, এরকম। কঠিনের সংস্পর্শে থাকা কোনো তরলের উপরিতলের যে কোনো বিন্দুতে আমরা স্পর্শক টানছি, হ্যাঁ, তাহলে এই স্পর্শক তরলের অভ্যন্তরে থাকা কঠিনের সঙ্গে যে কোণ তৈরি করছে, এইটাকে বলা হচ্ছে স্পর্শকোণ। কিন্তু যদি আমরা এটা পারদের ক্ষেত্রে করতাম, দেখো পারদ হলে উপরিতলটা উত্তল ছিল, তাহলে সেক্ষেত্রে স্পর্শক টানলে এইটা হতো স্পর্শক, তখন সেই কোণটা কত হতো? এইটা হতো তখন স্পর্শকোণ। তাহলে দেখো এখানে স্পর্শকোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, এক্ষেত্রে স্পর্শকোণটা হচ্ছে স্থূলকোণ। স্পর্শকোণ সূক্ষ্মকোণ হতে পারে, স্থূলকোণ হতে পারে, আবার সমকোণও হতে পারে। এই স্পর্শকোণের মানটা নির্ভর করে কঠিন এবং তরলের প্রকৃতির উপর। যেমন পরিষ্কার কাঁচের প্লেটের উপরে এক ফোঁটা যদি বিশুদ্ধ জল ফেলা হয়, সেটা কাঁচের উপর ছড়িয়ে পড়ে এবং স্পর্শকোণের মানটা খুব ছোট হয়, প্রায় শূন্যের কাছাকাছি। এক ফোঁটা জল যদি পদ্মপাতার উপর পড়ে, সেটা ছড়ায় না, সেটা উত্তল জলবিন্দুর আকারে পদ্মপাতার উপর গুটিয়ে থাকে। এখানে স্পর্শকোণটা 90 ডিগ্রির থেকে বড় হয়। তারা স্পর্শকোণ 90 ডিগ্রি অপেক্ষা কম হলে তরলটা কঠিনটাকে ভিজিয়ে দেয়, যেমন কাঁচকে জল ভিজিয়ে দেয়।
কিন্তু পারদ কাঁচকে ভেজায় না, সেক্ষেত্রে 90 ডিগ্রি অপেক্ষা বেশি স্পর্শকোণটা। আর তরলের মুক্ত পৃষ্ঠের যে মাধ্যম, সংলগ্ন মাধ্যম, তার উপরেও কিন্তু এই স্পর্শকোণটা নির্ভর করে। যেমন পারদ পৃষ্ঠের উপরে যদি বায়ু থাকে, তাহলে কাঁচ আর পারদের যে স্পর্শকোণ হয়, বায়ুর পরিবর্তে যদি জল থাকে, তখন কাঁচ এবং পারদের স্পর্শকোণটা সেই একই হয় না। আবার তরলের মধ্যে যদি কোনো পদার্থ মিশ্রিত অবস্থায়, অপদ্রব্য অবস্থায় থাকে, তাহলেও স্পর্শকোণের মানের পরিবর্তন হয়। যেমন বিশুদ্ধ জল আর পরিষ্কার কাঁচের ক্ষেত্রে স্পর্শকোণটা প্রায় 0 ডিগ্রি বলছিলাম, কিন্তু সাধারণ জল, যার মধ্যে অন্যান্য খনিজ লবণ ইত্যাদি মিশে আছে বা অন্য কোনো অপদ্রব্য আছে, তার সঙ্গে কাঁচের স্পর্শকোণটা প্রায় 8 ডিগ্রি হয়। কোনো তরলকে একটা কঠিন পাত্রে রাখা হলে যদি তরল এবং কঠিনের কণাগুলির মধ্যে আসঞ্জন বল তরলের নিজস্ব কণাগুলির মধ্যে সংশক্তি বলের চেয়ে বেশি হয়, তবেই তরল কঠিনকে ভিজিয়ে দেয় এবং সেক্ষেত্রে স্পর্শকোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, যেমন জল এবং কাচের ক্ষেত্রে। আর তরল কঠিনের কণাগুলির আসঞ্জন বল তরলের নিজস্ব কণাগুলির মধ্যে সংশক্তি বলের চেয়ে যদি কম হয়, তখন ওই তরল কঠিনকে ভেজাতে পারে না এবং সেক্ষেত্রে স্পর্শকোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, যেমন পারদ এবং কাঁচ। এবার আমরা দেখি ওরকম একটা কৈশিক নলে তরলের উন্নতি বা অবনতি আমরা হিসাব করব। তাহলে ধরা যাক উল্লম্বভাবে রাখা একটা, আমরা এখানে কিন্তু খুব মোটাসোটা করে নলটা এঁকেছি আমাদের বোঝার সুবিধার্থে। এটাই আমাদের ধরা যাক আর ব্যাসার্ধের, ব্যাসার্ধ আর দেখানো আছে যে ব্যাসার্ধ আর ব্যাসার্ধের একটা কৈশিক নল। একটা আমরা তরল নিয়ে আলোচনা করছি, যে তরলটার পৃষ্ঠটান টি, পৃষ্ঠটান টি এবং ঘনত্ব রো। ওই কৈশিক নলে তরলটা ধরা যাক কৈশিক নল দিয়ে এইচ উচ্চতা পর্যন্ত উঠে গেছে। তাহলে ধরা যাক আমরা এখানে জল আর কাঁচ নিয়েছি, এই তরলটা হচ্ছে জল আর নলটা হয়তো কাঁচের, তাহলে উঠবে। তাহলে তরল তল যে উঠেছে কাঁচের নল বেয়ে কতটা, এতটা পর্যন্ত। তাহলে দেখো এখানে এই কাঁচের নলকে তরলটা কী করছে, একটা বৃত্ত বরাবর স্পর্শ করেছে, এই যে বৃত্ত বরাবর, এইটাকে বলা হচ্ছে স্পর্শবৃত্ত। তরলের পৃষ্ঠটান, এই যে আমরা এখানে ছবিটা এঁকে বড় করে দেখেছি, এই হচ্ছে স্পর্শবৃত্ত। তরলের পৃষ্ঠটান টি, এই 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 যে কি জানো স্পর্শবৃত্ত, এই স্পর্শবৃত্তের পরিধির প্রত্যেকটা বিন্দুতে তরল তলে স্পর্শক বরাবর ভিতরের দিকে ক্রিয়া করে। তার মানে এই দেখো পৃষ্ঠটান টি, এই দেখো টি। সেই টি এর তাহলে আমরা দুটো উপাংশ পেতে পারি এখানে। তাহলে এই কোণটা হচ্ছে থিটা স্পর্শকোণ, এটা থিটা। তাহলে স্পর্শকোণ যদি থিটা হয়, তাহলে এই টি এর বিপরীত যে প্রতিক্রিয়া এইটা, এইটা এই কোণটা হবে তখন তাহলে থিটা, একান্তর কোণ, এই বিপ্রতীপ কোণ। তাহলে টি এর দুটো উপাংশ পাওয়া যাবে, একটা এই দিকে টি সাইন থিটা, আবার এই দিকেও তাহলে হবে টি সাইন থিটা, এবং এই দিকে হবে টি কস থিটা, আর এই দিকে হবে টি কস থিটা। এই প্রত্যেকটা বিন্দুতে দেখো এই বিন্দু টি সাইন থিটা এবং তার বিপরীত দিকের বিন্দু টি সাইন থিটা সমান কিন্তু বিপরীতমুখী। প্রত্যেকটা বিন্দু তাহলে টি সাইন থিটাগুলো পরস্পরের সমান বিপরীতমুখী হয়ে টি সাইন থিটার লব্ধি বা যোগফলটা দাঁড়াবে 0, কিন্তু টি কস থিটা সবগুলোই বিপরীত দিকে প্রত্যেক বিন্দুতে। তাহলে এখানে উল্লম্বভাবে ঊর্ধ্বমুখী উপাংশ যেটা টি কস থিটা, সেই টি কস থিটাটাই এখানে তাকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রত্যেক বিন্দুতে যদি টি কস থিটা হয়, তাহলে এই 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 স্পর্শবৃত্তের পরিধি কত, 2πr, কারণ এই ব্যাসার্ধটা আর ধরেছি এই ছবিতে, যে দেখো ব্যাসার্ধ আর ধরেছি, তাহলে এই বৃত্তের স্পর্শবৃত্তের পরিধি হচ্ছে 2πr। 2πr যদি পরিধি হয়, তাহলে তরলের উপর মোট যে ঊর্ধ্বমুখী বল 2πr ইন্টু টি কস থিটা, মোট ঊর্ধ্বমুখী বলটা। এবারে আমরা ধরেছি রো ঘনত্বের তরল এইচ উচ্চতায় উঠছে, তাহলে এইচ উচ্চতায় যে এখান থেকে এই পর্যন্ত এইচ উচ্চতা, আমরা এখানে কতটা পর্যন্ত উচ্চতা ধরবো, আমরা তরলের উপরিতল যখন অবতলাকৃতি হয় তখন অবতলের যে বক্র অংশটা এই জায়গাটাকে আমরা ধরবো উচ্চতা, এখান থেকে উচ্চতাটা ধরবো। আর যদি উত্তল হতো, উত্তল বিন্দুতে স্পর্শক টানলে যে উচ্চতাটা পেতাম সেটাকে আমরা তার উচ্চতা ধরবো। তাহলে এখানে এই এইচ উচ্চতার তরলের ওজন কত, আয়তন গুণিত ঘনত্ব গুণিত অভিকর্ষ ত্বরণ। আয়তন হচ্ছে 4πr² এইচ, নলের আয়তন এইচ πr² আর πr² এইচ, ঘনত্ব রো ইন্টু জি। এবারে কিন্তু দেখো আমাদের এই অবতল যে অংশটা, এই অবতল অংশে কিছুটা তরল আছে, আমরা এতটা পর্যন্ত ধরেছি, কিন্তু এই জায়গাটা তো তরল আছে, এই যে এই দুটো জায়গায়, এই দুটো জায়গায় তরল আছে, এখানেও দেখো এই দুটো জায়গায় তরল আছে, ওইটাকে আমরা ধরিনি যতই ছোট হোক। তাহলে ওই তরলটার আয়তন যদি আমরা ধরি ভি অবতল অংশে, তাহলে
মোট যে ওজনের তরল নল বরাবর উঠছে তার মোট আয়তনটা কত পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি গুণিত রোজি। তাহলে মোট ওজন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি ইন্টু রোজি। তাহলে ঊর্ধ্বমুখী মোট বল কত ছিল 2 পাই আর ইন্টু টি কস থিটা। তাহলে এই ঊর্ধ্বমুখী বলই নলের আরোহিত তরলের ওজনকে প্রশমিত করছে, অর্থাৎ 2 পাই আর টি কস থিটা সমান পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি ইন্টু রোজি। তার টি সমান পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি ইন্টু রোজি বাই 2 পাই আর ইন্টু কস থিটা। তাহলে এবার দেখো এই যে অবতল অংশে যে তরলটুকু আছে এইটুকু, এই তরলটার আয়তন খুব নগণ্য, তাই আমরা ভিকে উপেক্ষা করে ফেলতে পারি। আর ভিকে যদি উপেক্ষা করি তাহলে পাবো কত, ভিটা বাদ চলে যাবে, পাই আর স্কোয়ার এইচ রোজি বাই 2 পাই আর কস থিটা, উপর নিচে পাই আর ইত্যাদি কেটে গেল, তাহলে পেলাম টি সমান আর এইচ রোজি বাই 2 কস থিটা, বা এইচ সমান 2 টি কস থিটা বাই আর রোজি। এবার তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে তরলের পৃষ্ঠটান, তরলের ঘনত্ব এবং স্পর্শকণ এগুলো ধ্রুবক, তাহলে টি কস থিটা আর রো ধ্রুবক, আর জি তো অবশ্যই ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি এইচ সমান ধ্রুবক বাই আর, বা এইচ গুণিত আর সমান ধ্রুবক। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হচ্ছে জুরিনের সূত্র। তার মানে কৈশিক নলে কোনো তরলের আরোহণ, বা এটার যেমন আরোহণের হিসাব করলাম, অবরোহণের ক্ষেত্রেও একই হবে। কোনো তরলের আরোহণ বা অবরোহণ নলের ব্যাসার্ধের আরোহণ বা অবরোহণ নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। ব্যাসার্ধ বেশি হলে, এই যে একটু আগে দেখছিলাম ছবি অনুসারে আমরা পরীক্ষা করে, যে যত মোটা হচ্ছে কম উঠছে, সরু হলে বেশি উঠছে। হ্যাঁ, নলের ব্যাসার্ধ বেশি হলে নলটা কি হবে না, তরলটা বেশি উঠবে, কম উঠবে, আর কম যদি ব্যাসার্ধ হয় বেশি উঠবে। স্পর্শকোণ যদি 90 ডিগ্রি অপেক্ষা কম হয় কস থিটার মানটা ধনাত্মক হয়। 90 ডিগ্রির থেকে কম হলে, 0 থেকে 90 ডিগ্রি, তার ক্ষেত্রে কস থিটার মানটা ধনাত্মক হয়। তখন আমরা এই যে এইচ সমান পেয়েছি 2 টি কস থিটা বাই আর রোজি, এটার মান ধনাত্মক পাবো। তখন তাহলে কৈশিক নলে তরলটা উপরে উঠবে। আর স্পর্শকোণ যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তখন কস থিটার মানটা কত হবে, তখন কস থিটার মানটা হবে মাইনাস, নেগেটিভ। নেগেটিভ হওয়ার অর্থ তখন এইচ এর মানটা নেগেটিভ, অর্থাৎ কৈশিক নলে তরলটা নিচে নামবে। আর আমরা একটু আগে বলছিলাম কাঁচ এবং বিশুদ্ধ জলে স্পর্শকোণ প্রায় 0 ডিগ্রি, তার মানে সেক্ষেত্রে কস থিটার মানটা ইজ নিয়ারলি ইকুয়াল টু 1। সেক্ষেত্রে তখন তাহলে এইচ কত হবে, তখন তাহলে এইচটা হবে 2t বাই কত আর রোজি, কস থিটার মানটা 1, তার মানে টি সমান তখন হয়ে যাচ্ছে হাফ আর এইচ রো জি। স্পর্শকোণ এটা হলে এই মোটামুটি গেল। এরপরেও একটুখানি জিনিস আছে হয়তো, সেটা পরবর্তীকালে কখনো পড়তে গিয়ে দেখবো। এই মোটামুটি পড়া আর আপাতত তোমরা দেখার দরকার নেই, পরবর্তীকালে দেখবো। এরপরে তোমরা হর্টসের যতগুলো প্রশ্ন আছে সবগুলো এটা পড়ে নেওয়ার পরে, হর্টসের হয়তো শেষের দিকের 31, 32 এইগুলো না পড়ে 30 পর্যন্ত সবগুলো প্রশ্ন ভালো করে পড়ে নেবে।